সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত এই সব দিন রাত্রি উপন্যাসটির ২৫তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। কবির মাস্টারের ঘুম ভাঙে সূর্য ওঠার আগে, কিন্তু গত কদিন ধরে এই নিয়মের ব্যতিক্রম হচ্ছে। তিনি ৮টা-৯টার আগে বিছানা থেকে নামতে পারছেন না। সকালবেলা গাঢ় ঘুমে চোখের পাতা বন্ধ হয়ে থাকে, শরীরে কোনো রকম জোর পান না। ঘুম ভাঙার পরও অনেকক্ষণ তাকে বিছানার উপর বসে থাকতে হয়, নড়াচড়া করতে পারেন না। তার মনে ভয় ঢুকে গেছে, হয়তোবা একসময় পুরোপুরি বিছানা নিতে হবে, জীবন কাটবে অন্যের করুণায়। এর চেয়ে দুঃখের ব্যাপার আর কি হতে পারে? চট করে মরে যাওয়া ভালো, কিন্তু দীর্ঘদিন বিছানায় শুয়ে মৃত্যুর প্রতীক্ষা করা ভয়াবহ ব্যাপার, এটা তিনি চান না। আজ অবশ্যই তার ঘুম সূর্য ওঠার আগেই ভেঙেছে। শওকত তাকে ডেকে তুলেছে। শওকতের মুখ গম্ভীর, বড় রকমের কোনো ঝামেলা হয়েছে বোধহয়, কিন্তু শওকত তাকে কিছু বলছে না। ঘুম ভাঙিয়ে চা বানাতে গিয়েছে। এক এক সময় শওকতের উপর এমন রাগ লাগে, রাগে তার গা জ্বলে যায়। হয়েছে কি রে শওকত, ব্যাপারটা বল। রান্নাঘর থেকে শওকত বলল, চা খান, তারপর কইতাছি, খবর খারাপ। চা খাবার পরও শওকত কিছু বলল না। কবির মাস্টার বড় বিরক্ত হলেন। ব্যাপারটা কি? আসেন আমার সাথে, নিজের চোখে দেখেন। মুখের কথায় কাম কি? এর সঙ্গে বাক্যালাপ করা অর্থহীন। কবির মাস্টার গায়ে চাদর জড়ালেন, ছাতা হাতে নিলেন। কতদূর যেতে হবে কে জানে। বেশি দূর যেতে হলো না। স্কুলের পুকুরের কাছে সে শওকত বলল, দেখেন, নিজের চোখে দেখেন। কবির মাস্টার কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারলেন না। পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে, দুধের স্বরের মতো মাছের স্বর পড়ে গেছে। অনেক লোকজন জড়ো হয়েছে এর মধ্যেই। তারা কবির মাস্টারের দিকে এগিয়ে এলো, কিন্তু কেউ কিছু বলল না। কবির মাস্টার বসে পড়লেন। তার মাথা ঘুরছে। বহু যত্নে তিনি এই পুকুর তৈরি করেছেন। মাটি ভরাট হয়ে গিয়েছিল, মাটি কাটিয়েছেন, পোনা মাছের চারা ছেড়েছেন, ফিশারি ডিপার্টমেন্টের লোক এনে পানিতে সার দিয়েছেন, শ্যাওলা পরিষ্কার করিয়েছেন। কিন্তু তার নিজের জন্যে তো এটা করেননি, করেছেন সুখী নীলগঞ্জের জন্যে। মাছের আয় পুরোটা যেত স্কুলে, স্কুল নিজের পায়ে দাঁড়িয়ে যেত। কিন্তু এটা কি করল? শওকত বলল, স্যার উঠেন, বাড়িতে যাই। বসে থাইকা কি করবেন? কার জন্যে বসবেন? তিনি উঠলেন, কিন্তু বাড়ি গেলেন না। পুকুরের ঘাটে গিয়ে বসলেন। এই বছরই ঘাট পাকা করেছেন। ছেলে বুড়ো এখন পুকুর পাড়ে ভেঙে পড়েছে। কেউ কেউ বড় বড় মাছ তুলে নিয়ে যাচ্ছে ভয়ে ভয়ে। রান্না করবে, খাবে। মাছের শরীরে বিষ কতটুকু গিয়েছে কে জানে। বিষাক্ত মাছ খেয়ে হয়তো অসুস্থ হবে অনেকে। তার ইচ্ছা হলো একবার বলেন, এই মাছ খেও না, কিন্তু বললেন না। বলতে ইচ্ছা হলো না, কেনই বা বলবেন? বেশ কিছু সাপ মরে ভেসে উঠেছে। ছোট ছোট ছেলেমেয়েরা সেই সব সাপ কঞ্চি রাগায় নিয়ে মহানন্দে ছোটাছুটি করছে, মাঝে মাঝে এ ওর গায়ে ফেলে দিচ্ছে। কবির মাস্টার ঘাটে বসে শিশুদের খেলা দেখতে লাগলেন। শওকত বেশ কয়েকবার চেষ্টা করল স্যারকে বাসায় নিয়ে যেতে, পারল না। তিনি মূর্তির মতো বসে রইলেন। রোদ বাড়তে লাগল। দুপুর 11টায় থানার ওসি সাহেব তদন্তে এলেন। দুজন কনস্টেবল নিয়ে পুকুরের চারদিকে কয়েকবার ঘুরলেন। স্কুলের হেডমাস্টার সাহেবের সঙ্গে কিছু কথাবার্তা বলে কবির মাস্টারের পাশে এসে বসলেন। আশেপাশের সবাইকে অবাক করে দিয়ে কবির মাস্টারের পা ছুঁয়ে সালাম করলেন। খাকি পোশাক পরা কেউ সাধারণত পা ছুঁয়ে সালাম করে না। কবির মাস্টার বললেন, ভালো আছো বাবা? জি স্যার, আপনার দোয়া। তাহলে তো ভালো থাকার কথা না, কারণ আমি তোমার জন্য দোয়া করিনি। এখন করবেন। রোদের মধ্যে বসে আছেন কেন? বাড়ি চলে যান। বাড়ি যেতে ইচ্ছে করছে না,
রোদে বসে থাকতে ভালোই লাগছে। অ্যান্ড্রিন দিয়ে মেরেছে। আপনার সঙ্গে কি স্যার কারো শত্রুতা আছে? চট করে কিছু বলবেন না স্যার, ভালো করে ভেবে বলুন। ভেবেই বললাম। শত্রুতা থাকবে কেন? স্যার আপনি ঘরে গিয়ে কিছু মুখে দিন, শীতকালের রোদই গায়ে লাগে বেশি। হ্যাঁ যাব, খানিকক্ষণ পরেই যাব। শুধু শুধু বসে থেকে লাভ কি? কেনই বা বসবো? তিনি কিন্তু উঠলেন না। সন্ধ্যা পর্যন্ত একই জায়গায় একইভাবে বসে রইলেন। মনে হচ্ছে তিনি একটা ঘোরের মধ্যে আছেন। নীলগঞ্জ স্কুলের হেডমাস্টার অন্য স্যারদের সঙ্গে নিয়ে অনেকক্ষণ বোঝালেন কি জন্যে বসে আছেন, নিজেকে কষ্ট দিয়ে লাভটা কি হচ্ছে। সারাদিন কিছু মুখে দেননি, হিম পড়তে শুরু করেছে। বড় রকমের অসুখ না বাঁধিয়ে আপনি ছাড়বেন না মনে হচ্ছে, তাতে লাভটা হচ্ছে কার? কবির মাস্টার ক্লান্ত গলায় বললেন, লাভ লোকসান নিয়ে ভাবি না। আপনি না ভাবলেন আমরা তো ভাবি। কেন আপনি শুধু শুধু বসে আছেন? একটা প্রতিবাদ করছি বুঝলে, একটা প্রতিবাদ। যে এই কাজ করেছে সে এক সময় আমার কাছে ক্ষমা চাইবে, তখন আমি উঠব। তার আগে আমি উঠব না, সারা রাত বসে থাকব। সন্ধ্যার পর শওকত বলল, কাজটা সেই করেছে, ক্ষমা চায়, আর কোনোদিন করবে না। শুধু শওকত নয়, একের পর এক অনেকেই আসতে লাগলো। সবাই বলছে কাজটা তারই করা। পাশের দু একটি গ্রাম থেকেও লোকজন এসে বলল কাজটা তারা করেছে। তিনি উঠে দাঁড়ালেন, বাড়ি পর্যন্ত যেতে পারলেন না, অচৈতন্য হয়ে পড়ে গেলেন। তাকে প্রথমে নিয়ে যাওয়া হলো ময়মনসিংহ সদর হাসপাতালে। সেখান থেকে 3 দিন রেখে ঢাকায় পিজিতে। ঢাকায় 5ম দিনের বিকেলে তিনি চোখ মেললেন। শুনলেন কে যেন বলছে, বুড়ো মনে হচ্ছে এই যাত্রায় টিকে গেল। কথা বলছে রফিক। তিনি ভাবতে চেষ্টা করলেন রফিক এখানে এলো কি করে। মাথা ঘুরাতে চেষ্টা করলেন, পারলেন না। শরীর সীসার টুকরার মতো ভারী হয়ে আছে। মামা, কথাবার্তা কিছু শুনতে পারছো? তাকাও দেখি আমার দিকে, বলো তোকে। রফিক, মনে হচ্ছে আরো কিছুদিন আমাদের যন্ত্রণা দেবে। তুই এখানে কোত্থেকে? আমি যেখানকার সেখানেই আছি। তুমি বর্তমানে আছো ঢাকায়, পিজিতে। বেঁচে উঠবে এরকম কোনো আশা ডাক্তারদের ছিল না। তুমি তাদের বোকা বানিয়ে বেঁচে উঠেছ, বুঝতে পারছো? পারছি। রাত দিন 24 ঘন্টা আমরা পালা করে তোমাকে পাহারা দিচ্ছি। বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত আমার ডিউটি। তোর সঙ্গে উনি কে? ইনি হচ্ছেন বাবলুর বাবা, সোবাহান সাহেব, বিখ্যাত জ্যোতিষী। তুমি আরেকটু সুস্থ হলেই তোমার হাত দেখে ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দিবে। এমনকি তোমার পুকুরের মাছ কে মারলো সেই খবরও বলে দিবে। সোবাহান বলল, রফিক সাহেব, ওনাকে এখন ঘুমাতে দিন, বিরক্ত করবেন না। আসুন আমরা বারান্দায় গিয়ে বসি। কবির মাস্টার কিছু বলতে চেষ্টা করলেন। গভীর ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছে। চেষ্টা করেও তিনি জেগে থাকতে পারছেন না। রফিক বলল, বুড়ো তো মনে হয় গা ঝাড়া দিয়ে উঠে পড়েছে। এখন আর পাহারা দেবার কোনো মানে নেই। চলুন বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে কি করবেন? তাহলে চলুন আপনার আস্তানায় যাই। আপনি কিভাবে জীবনযাপন করেন দেখে আসি। দেখার মতো কিছু না, বস্তির মতো একটা জায়গায় বাস করি। ওখানে গেলে আপনার দম বন্ধ হয়ে যাবে। বন্ধ হলে হবে, চলুন যাই। সত্যি যাবেন? আরে কি মুশকিল, আমি কি ভদ্রতা করে যাবার কথা বলছি? কি করবেন আমার ওখানে গিয়ে? গল্প করব। যদি চা খাওয়ান তাহলে চা খাবো। আমার কেন জানি মনে হচ্ছে আপনার অন্য উদ্দেশ্য আছে। তা আছে। আপনি খুব ভালো করে আরেকবার আমার হাত দেখবেন। ওই দিন তেমন মনোযোগ দিয়ে দেখেননি, ভাষা ভাষা কথা বলেছেন।
ব্যাপারটা তো ভাই ভাষা ভাষাই। ভাষা ভাষা হলেও যতদূর সম্ভব আপনি একটু তলিয়ে দেখবেন। আপনার কাছে হাত দেখার ম্যাগনিফাইং গ্লাস আছে না? সোবহান হেসে ফেলল। রফিক বিরক্ত হয়ে বলল, হাসবেন না, ব্যাপারটা বেশ সিরিয়াস। আপনার হাত দেখার উপর অনেক কিছু নির্ভর করছে। বাসায় চলুন, সেখানে গিয়ে আমি সব বলবো। বেশ তো, চলুন। কিন্তু তার আগে আপনি কি একটা খবর দেবেন না? কি খবর? আপনার মামার যে জ্ঞান ফিরেছে সেই খবর। খবর দেবার দরকার নেই। 8টার সময় নীলু ভাবি এসে নিজের থেকেই জানবে। মরবার খবর চটাচট দিতে হয়, বাঁচার খবর না দিলেও চলে। সোবহান যেখানে থাকে তাকে ঠিক বস্তি বলা যাবে না। কাঁচা ঘর নয়, হাফ বিল্ডিং, 2টি কামরা। আসবাবপত্র যা আছে তা বেশ গোছানো। হাত দেখা, কোষ্ঠী গণনার প্রচুর বইপত্র। রফিক বলল, এই সব বই পড়েছেন নাকি? হ্যাঁ, পড়েছি। তারপরেও বলেন আপনি এসব বিশ্বাস করেন না? জি না, করি না। অদ্ভুত লোক ভাই আপনি। দেখি চায়ের ব্যবস্থা করুন। সোবহান কেরোসিনের চুলা ধরালো, চায়ের কাপ সাজালো, সহজ গলায় বলল, রফিক সাহেব, চায়ের সঙ্গে আর কিছু খাবেন? খিদে খিদে অবশ্য লাগছে। কি আছে ঘরে? মুড়ি খাবেন? তেল মরিচ দিয়ে মুড়ি মেখে দেই। হ্যাঁ দিন। লোকজন আসে কেমন আপনার কাছে? বেশি আসে না, তবে আসে, কিছু কিছু আসে। টাকা যা পাই তার থেকে বাড়ি ভাড়া দেই, খাবার খরচ উঠে। জমে না কিছু? না, সঞ্চয়ের ব্যাপারটা আমার মধ্যে নেই। কার জন্যে সঞ্চয় করব বলুন? আমরা নগ্ন হয়ে পৃথিবীতে এসেছিলাম, নগ্ন হয়েই ফিরে যেতে হবে। কিন্তু যতদিন বাঁচবেন নগ্ন হয়ে তো বাঁচতে পারবেন না, কিছু একটা তো গায়ে দিতে হবে। দিতেই হবে এমন কোনো কথা নেই। কেউ কেউ জীবনও নগ্নগাত্রে কাটিয়ে দেন। কাইন্ডলি আপনার হাই ফিলসফি রেখে আমার হাতটা দেখুন। আপনি বলেছিলেন আমি প্রচুর পয়সা করব। তা বলেছিলাম। সেরকম লক্ষণ অবশ্যই দেখা যাচ্ছে, কিন্তু স্ত্রী ভাগ্যে ধন তা তো মনে হচ্ছে না। যা হচ্ছে বন্ধু ভাগ্যে হচ্ছে। তাই নাকি? জি তাই। আজ একটু সময় নিয়ে হাতটা দেখুন। ম্যাগনিফাইং গ্লাস ফ্লাস যা আছে বের করুন। বিনা পয়সায় হাত দেখাবো না, রীতিমতো ফি দেব। কত নেন আপনি? রেট কত? বাধা কোনো রেট নেই, যার যেমন খুশি দেয়। আমার কাছে 20টা টাকা আছে, এর অর্ধেক আপনাকে দিয়ে দেব। দেরি করে লাভ নেই, এখনই নিয়ে নিন। সোবহান হাসল। চায়ের পানি ফুটছে, কেতলিতে চায়ের পাতা ছাড়ল। রফিক ছেলেটিকে তার বেশ পছন্দ হয়েছে, চমৎকার ছেলে। রফিকের ভাগ্য পরিবর্তনের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। ব্যাপারটা অনেকটা গুপ্তধন পাবার মতো। ঢাকা কলেজে তার সঙ্গে ইদ্রিস বলে একটা ছেলে পড়ত, মহা হারামি, সবার সঙ্গে ফাজলামি করত। ফিজিক্সের নবী স্যারের মতো কড়া লোকের ক্লাসেও একদিন বাঘের একটা মুখোশ পরে হাজির। নবী স্যার বেশ অনেকক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। সবার নিঃশ্বাস বন্ধ, না জানি কি হয়। নবী স্যার খুব ঠান্ডা গলায় বললেন, কি ব্যাপার? ইদ্রিস বলল, কোনো ব্যাপার না স্যার, ছোট ভাইয়ের জন্যে কিনেছিলাম, একটু পরে দেখলাম, এখন খুলে ফেলব। খুব ভালো কথা। নাম কি তোমার? আমার নাম ইদ্রিস। ক্লাসের শেষে আমার সঙ্গে দেখা করবে। জি স্যার। নবী স্যার ইদ্রিসকে 25 টাকা ফাইন করে দিলেন। সেই ইদ্রিস একদিন বাসায় এসে উপস্থিত, গলায় মাইক লাগিয়ে চিৎকার, তুই দেখি বেটা দাড়ি গোফ লাগিয়ে রবীন্দ্রনাথ হয়ে গেছিস। চেষ্টা করছি। শুনলাম বেকার। আগে তো শুনেছিস, এবার সচক্ষে দেখ। বেটা তোর রস কমেনি দেখি, চল আমার সঙ্গে। কোথায়?
একটা ব্যবস্থা করে দেই। কি ব্যবস্থা করবি? বিজনেসে লাগিয়ে দেই, একটা ইনডেন্টিং ফার্ম খুলে ফেল। সেটা আবার কি? কাগজে কলমে ব্যবসা, দালালি যাকে বলে। করতে হয় কি? কিছুই করতে হয় না, বড় বড় কানেকশন থাকতে হয়। তোর তো আছে, তোর শ্বশুর তো বিরাট মালদার পার্টি। চল, তোকে নিয়ে বের হই। রফিক বের হলো, সারাদিন ঘুরল, ব্যবসার কথা বলল। বুঝলি রফিক, তোর ব্রেইন আছে, তুই এই লাইনে উন্নতি করবি। ব্যবসা বুঝে নিতে মাস 6 লাগবে, আর তারপর দেখবি আঙুল ফুলে বট গাছ। মানুষের বেলায় সাধারণত কলা গাছ হয়, তবে আমার ধারণা তোর বেলায় হবে বট গাছ, যাকে বলে বটবৃক্ষ। ক্যাপিটাল লাগবে না? তা তো লাগবে, 1,03,000 টাকা শুরুতে লাগবে। সর্বনাশ, 3 লাখ টাকা আমাকে কে দেবে? ব্যাংক দেবে। ব্যাংক কেন দেবে? কেনর প্রশ্ন তুলিস না। ব্যাংকের লক্ষ লক্ষ টাকা 10 ভূতে লুটে খাচ্ছে। ব্যাংকগুলি হচ্ছে কিছু সুবিধাবাদী লোকের টাকা মারার যন্ত্র। আমি তোকে লোন পাইয়ে দেব। তোর স্বার্থ কি? আছে, স্বার্থ আছে। বিনা স্বার্থে আমি কিছু করব নাকি? ইদ্রিস সেই ইদ্রিস নয়। এখনই সেটা বলবো না। তুই আগে মনস্থির কর, বিজনেস করবি না আদর্শ বাঙালি ছেলের মতো 10টা 5টা অফিস করবি। তোকে 7 দিন সময় দিলাম। 7 দিন বসে বসে ভাব। এই 7 দিন আমার অফিসের কাজকর্ম দেখ, লোকজনের সঙ্গে কথা বল, তারপর এসে বল ইয়েস অর নো। আজ রফিকের সেই 7 দিনের শেষ দিন। সন্ধ্যাবেলা ইদ্রিসকে কিছু একটা বলতে হবে। রফিক ঠিক করেছে, সোভানের এখান থেকে বের হয়ে সে সোজাসুজি ইদ্রিসের বাড়ি গিয়ে উপস্থিত হবে। হ্যাঁ বলবে, না বলার কোনো অর্থ হয় না। সোভান দীর্ঘ সময় হাতের দিকে তাকিয়ে রইল। এক সময় বলল, আপনার ব্যবসা হবে, লেগে যান। সত্যি বলছেন? যা দেখছি তাই বললাম। আপনার হবে। মেনি থ্যাঙ্কস। তাহলে উঠি? উঠবেন? আমার একটা অত্যন্ত জরুরি কাজ আছে, একজনের কাছে যাব। ইদ্রিসের বাসা কলাবাগানে লেক সার্কাসে। বিশাল 3 তলা দালান, বাড়ির সামনে ফুলের বাগান, ফোয়ারায় কালো পাথরের কি একটা মূর্তি, অনেকটা ময়ূরের মতো দেখতে, যদিও এটা ময়ূর না। ইদ্রিস বাসায় ছিল না। সে এলো রাত 11টায়। অসীম ধৈর্যের পরিচয় দিয়েছে রফিক। যায়নি, এখনো বসে আছে। খিদের যন্ত্রণায় প্রাণ যাবার মতো অবস্থা। এক ফাঁকে রাস্তার এক রেস্টুরেন্ট থেকে 2টো পরোটা আর 1 টাকার ভাজি কিনে খেয়েছে। এইসব জিনিস সহজে হজম হতে চায় না। তাও হজম হয়ে দ্বিতীয়বার যখন খিদে পেল, তখন ইদ্রিসের গাড়ি গেট দিয়ে ঢুকল। গাড়ি থেকে নিজে নামার সামর্থ্য নেই, 2-3 জন ধরে ধরে নামালো। রফিক বিস্মিত হয়ে বলল, তোর কি হয়েছে? ইদ্রিস হাসি মুখে বলল, কিছু হয় নাই দোস্ত, মদিরা পান করেছি। সপ্তাহে 1 দিন মোটে খাই, আজ হচ্ছে সেই দিন। তোর কি ব্যাপার? আজ থাক, অন্য একদিন বলবো। অন্য দিন বলার দরকার কি, আজই বল। আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না, কিন্তু মাথা পরিষ্কার আছে। হ্যাঁ নাকি না? হ্যাঁ। গুড। কাল অফিসে আসবি, 11টার আগে আসবি। ঠিক আছে, আসবো। মুনির মিয়া, আমার দোস্তকে বাড়ি পৌঁছে দাও। বলতে বলতেই ইদ্রিস হড়হড় করে বমি করল। যে 2 জন তাকে ধরে রেখেছিল, তাদের একজন নোংরায় মাখামাখি হয়ে গেল, কিন্তু মুখ বিকৃত করল না। এই দৃশ্য সম্ভবত এদের কাছে নতুন নয়। রফিক, আছিস এখনো? আছি। জিনিসটা সহ্য হয় না, তবু খাই। তোর কাছে মিথ্যা বলেছিলাম। সপ্তাহে 1 দিন না, রোজই খাই। রোজই এই অবস্থা। তাহলে তো চিন্তার কথা।
চিন্তার কথা তো ঠিকই, মদ খেয়ে কোম্পানির লাটে তুলে দিয়েছি। তোর কাছে মিথ্যা বলবো না রে ভাই, লাখ লাখ টাকা আমার দেনা, ডুবে যাচ্ছে বুঝলি। তোর লেজ ধরে এখন ভেসে উঠতে চাই। ইদ্রিস আবার বমি করতে লাগলো। গেটের দারোয়ান এগিয়ে সে রফিককে বলল, স্যার আপনি চলে যান, একটা রিক্সা নিয়ে চলে যান। রফিক যেতে পারছে না। মাতালরা বমি করতে করতে সত্যি কথা বলতে থাকে। এই দৃশ্য সে কোনো ছবিতেও দেখেনি। বড় অবাক লাগছে। রফিক আছিস? আছি। আমার জীবন নষ্ট হয়ে গেল রে দোস্ত, এক বেশ্যা মেয়ের জন্যে নষ্ট হয়ে গেল। তাই নাকি? হ্যাঁ, বেশ্যার নাম কাঞ্চন, বুঝলি। আমি এক নরাধম। আচ্ছা দোস্ত, নরাধম কি সন্ধি না সমাস? সব ভুলে মেরে বসে আছি। দারোয়ান আরেকবার রফিকের কানের কাছে ফিসফিস করে বলল, বাড়ি যান স্যার, আপনি থাকলেই সমস্যা। রফিক নড়ল না। দৃশ্যের শেষটা তার দেখতে ইচ্ছে হচ্ছে। আজ শাহানা এসেছে। বিয়ের পর এই তার তৃতীয়বার আসা। বাড়িটা তার এখন কিছুতেই আগের মতো লাগে না। এটা যেন অচেনা কোনো মানুষের বাড়ি, নিজের বাড়ি নয়। অথচ সব আগের মতোই আছে। শাহানার লাগানো টবের গাছগুলি আগের চেয়েও সুন্দর হয়েছে। সে বাড়িতে নেই, তাতে এদের কিছু যায় আসে না। সে যদি এসে দেখত তারা অনুপস্থিতিতে বাড়ির সবাই পানি দিতে ভুলে গেছে, গাছগুলি মরা মরা হয়েছে, তাহলে তার ভালো লাগতো। সুন্দর সতেজ গোলাপ গাছগুলি দেখে তার রীতিমতো কান্না পাচ্ছে। কত ফুল ফুটেছে, বিরাট বিরাট ফুল। সে প্রতিটি গাছেই হাত দিয়ে স্পর্শ করতে লাগলো। গোলাপের দুটি কচি পাতা নিয়ে 2 আঙুলে পিষে নাকের সামনে ধরল। ফুলের ঘ্রাণের চেয়ে তার পাতার ঘ্রাণ বেশি ভালো লাগে। টুনি এবং বাবলু কৌতূহলী হয়ে দেখছে। টুনি বলল, কি করছো ফুপু? গাছগুলিকে আদর করছি। আদর করছো কেন? অনেকদিন পর এসেছি তো, তাই। বাবলু সাহেবের কি খবর? বাবলু জবাব দিল না, পর্দার আড়ালে সরে গেল। তার লজ্জা বড় বেশি। তাছাড়া শাড়ি গয়নায় এখন শাহানাকে অপরিচিত লাগছে। টুনি বলল, ফুপু, বাবলুর বাবা এসেছিলেন। তাই নাকি? মা খুব বকা দিয়েছে। বকা দিয়েছে? মা একদিন আব্বুকেও বকা দিল। ভাবি মনে হচ্ছে বকা দেয়ায় ওস্তাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ হচ্ছে, দাদিকেও বকা দিল, এই জন্যেই দাদির অসুখ হয়ে গেল। আমি থাকলে হয়তো আমাকেও বকা দিত। কি দিত না? দিত। টুনি মুগ্ধ হয়ে শাহানাকে দেখছে। তার খুব ভালো লাগছে। এত সুন্দর হয়েছে ফুপুমণি, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এমন ড্যাব ড্যাব করে কি দেখছিস রে টুনি? তোমাকে দেখছি, তুমি কত সুন্দর হয়েছ। নতুন করে আবার কি হব রে বোকা, আমি তো আগে থেকেই সুন্দর, তাই না? আচ্ছা টুনি, আনিস ভাইয়ার ফুল নিতে আসে না? গোলাপের ম্যাজিক দেখাতে তার ফুল লাগে না? ম্যাজিক দেখায় না তো। সে কি করে এখন? মাস্টারি করে। বলিস কি? শাহানা অবাক হয়ে তাকিয়ে রইল, যেন কথাটা তার বিশ্বাস হচ্ছে না। তার চেহারাটা কেমন দুঃখী হয়ে গেল। সে মৃদু গলায় বলল, চট করে দেখে আয় তো আনিস ভাই ছাদে আছে কিনা। আমার কথা কিছু বলবি না, খবরদার, বললে চড় খাবি। শাহানা মার ঘরে ঢুকল। মনোয়ারা গম্ভীর মুখে শুয়ে আছেন, গলা পর্যন্ত চাদর টানা। শাহানাকে ঢুকতে দেখেও কিছু বললেন না। শাহানা বলল, অসময়ে শুয়ে আছো যে মা, জ্বর নাকি? মনোয়ারা জবাব দিলেন না। মেয়ের মুখের উপর থেকে দৃষ্টি সরিয়ে নিলেন।
আমার উপর রাগ করেছো নাকি মা? না, রাগ করব কেন? তাহলে এমন রাগি রাগি মুখ করে রেখেছো কেন? বিয়ে হয়ে যাওয়া মেয়ের উপর রাগ করব কোন সাহসে? তার মানে? পরের বাড়ির মেয়ে রাতের পর রাত হাসপাতালে থেকে আমার সেবা করে, আর নিজের পেটের মেয়ে একবার খোঁজ নিতেও আসে না। শাহানা লজ্জিত স্বরে বলল, আমরা চিটাগাং চলে গিয়েছিলাম মা। আমার একেবারেই যাবার ইচ্ছা ছিল না, কিন্তু ও এমন করে বলল। গিয়েছো, ভালো করেছো। শুধু চিটাগাং কেন, হিল্লি যাও, দিল্লি যাও, কাশ্মীর যাও। মনোয়ারা পাশ ফিরলেন। শাহানা কিছু সময় বসে রইল তার বিছানায়। মার রাগ মনে হচ্ছে চট করে ভাঙানো যাবে না। মাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্নাকাটি করতে হবে, কিন্তু কেন জানি না তার কাঁদতে ইচ্ছে করছে না। সে যে মাকে দেখতেও যায়নি, তার জন্য খুব অনুশোচনাও বোধ হচ্ছে না। সেমন বদলে গেল কেন? শাহানা মার ঘর থেকে বের হয়ে আবার বারান্দায় তার টবের গাছগুলির কাছে গেল, সেখান থেকে বসার ঘরে। তার কিছু করার নেই। বসার ঘরে জহির চুপচাপ বসে আছে। হোসেন সাহেব অতি উৎসাহে হোমিওপ্যাথির গল্প করছেন। বুঝলে জহির, যাকে বলে মিরাকল। কিডনি ভর্তি গজগজ করছিল পাথর, সবচেয়ে বড়টার সাইজ পায়রার ডিমের মতো। দাসবাবু রোগীকে দিলেন 300 পাওয়ারের ক্যালিফস। মজার ব্যাপার কি জানো? কি? কিডনির পাথরের জন্য কিন্তু ক্যালিফস না। কাজ হলো ক্যালিফসে? হবে না মানে? বললাম না, মিরাকল। 2টা মাত্র ডোজ। প্রথম ডোজের 48 ঘন্টা পর সেকেন্ড ডোজ। অল ক্লিয়ার। বাহ, খুব আশ্চর্য। আশ্চর্য তো বটেই। এক্স রে করে দেখা গেল পাথরের বংশটাও নেই, ভ্যানিশ, অল গন। শাহানা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বক্তৃতা শুনল। এমন মজা লাগছে শুনতে। কেমন শিশুর মতো ভঙ্গিতে বাবা কথা বলেন। বিস্মিত হবার কি অসাধারণ ক্ষমতা এই মানুষটির। হোসেন সাহেব মেয়ের দিকে এক পলক তাকিয়ে ছোট একটা ধমক দিলেন। জহিরকে চাটা কিছু দে, তোর কাণ্ডজ্ঞান নেই নাকি? শাহানার কাছে এই ধমক বড় মধুর লাগল। ঠিক আগের মতো বাবা তাকে ধমক দিলেন, যেন এখনো তার বিয়ে হয়নি। সে বাড়িরই একটি আদুরে মেয়ে, যে কোনো কাজকর্ম শেখেনি, শুধু গল্প শোনে। আবেগে শাহানার চোখ ভিজে উঠল। সে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। রান্নাঘরে নীলু খুব ব্যস্ত। একটি চুলায় সে ফুলকপির বড়া ভাজছে, অন্যটিতে চায়ের পানি ফুটছে। বাবা চা চাচ্ছেন ভাবি? দিচ্ছি, বড়াগুলি হয়ে যাক। চাটা আমি বানাই? তোমাকে কিছু করতে হবে না, মার সঙ্গে গিয়ে গল্প করো। তুমি আজ অফিসে যাওনি? না, আমি 10 দিনের ছুটি নিয়েছি। কেন? অনেক রকম ঝামেলার মধ্যে আছি। কবির মামার জন্যে হাসপাতালে খাবার পাঠাতে হয়, এদিকে মার অসুখ। তোমার কিন্তু একবার কবির মামাকে দেখতে যাওয়া উচিত শাহানা। যাব, কাল পরশুর মধ্যে যাব। কবির মামা তোমার কথা আর জহিরের কথা জিজ্ঞেস করছিলেন। নাও, একটা বড়া খেয়ে দেখো তো কেমন হয়েছে। সস দিয়ে মাখিয়ে খাও। কি ভালো? খুব ভালো হয়নি ভাবি, কেমন যেন ঘাসের মতো লাগছে। নীলুর মুখ কালো হয়ে গেল। সে খুব যত্ন করে বানিয়েছে। শাহানা বলল, ঠাট্টা করছিলাম ভাবি, চমৎকার হয়েছে। সত্যি? এই যে তোমার গা ছুঁয়ে বলছি। ছোট ভাবি কোথায়? নিউ মার্কেটে গিয়েছে, এসে পড়বে। যাও তো শাহানা, এগুলি দিয়ে আসো, আমি চা নিয়ে আসছি। শাহানা ট্রেতে খাবার সাজাতে সাজাতে বলল, এ বাড়ির কেউ আমাকে পছন্দ করে না ভাবি। নীলু চুপ করে রইল। লক্ষ্যবার শাহানার মুখে এই কথা শুনতে হয়েছে, জবাব দিতে হয়েছে। জবাব শাহানার পছন্দ হয়নি। যে কোনো কারণেই হোক, ব্যাপারটা শাহানার মনে গেঁথে গিয়েছে। এই কাটা সহজে তোলা যাবে না।
ভাবি, শুনছি, বলো কি বলবে। মার অসুখ হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে। এই খবর কেউ আমাকে দেয়নি। সঙ্গে সঙ্গে দেয়নি, কিন্তু দিয়েছে। তৎক্ষণাৎ দেওয়ার উপায় ছিল না। তোমার ভাই এবং রফিক কেউ বাসায় ছিল না। ওরা ফিরেছে অনেক রাতে। ইচ্ছে করলে কিন্তু দেয়া যেত ভাবি। হাসপাতাল থেকে সহজেই টেলিফোন করতে পারতে। আমার টেলিফোন নাম্বার তোমরা জানো। ঝামেলার মধ্যে এটা মনে আসেনি। আমাকে যদি তোমরা পছন্দ করতে তাহলে ঠিকই মনে আসতো। নীলু হেসে ফেলল। শাহানা শুকনো গলায় বলল, ভাইয়া এত বড় প্রমোশন পেয়েছে, এই খবরও কিন্তু দাওনি। দিতে চেয়েছিলাম, তোমার ভাইয়া নিষেধ করলো। তার স্বভাব তো তুমি জানো, কাউকেই কিছু জানাতে চায় না। নীলুর কথা শেষ হবার আগে শাহানা রান্নাঘর থেকে বেরিয়ে গেল। তার রীতিমতো কান্না পাচ্ছে। মনে হচ্ছে সে কেন এ বাড়িতে এসেছে। কোনো দরকার ছিল না। কেউ তাকে নিয়ে ভাবে না, সে কেন ভাববে? তার এমন কি গরজ? টুনিকে আনিস ভাইয়ের খবর আনতে পাঠিয়েছিল, সেও ফিরে আসেনি। কেনই বা আসবে? সে তাদের কে? কেউ না। শাহানা খাবার কিছুই মুখে দিল না। দু চুমুক চা খেয়ে ছাদে গেল। আনিসের ঘর খোলা। সে দরজার সামনে দাঁড়িয়ে হালকা স্বরে বলল, আসবো আনিস ভাই? আনিস নিজের বিস্ময় চাপা দিয়ে হাসি মুখে বলল, আরে কি মুশকিল, এসো। করছেন কি? তেমন কিছু না, বসো শাহানা। বসবার সময় নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাব। ম্যাজিক নাকি ছেড়ে দিয়েছেন? কে বলল? টুনি। এখন নাকি মাস্টারি করেন। পাগল হয়েছ? মাস্টারি করব কোথায়? 2টা প্রাইভেট টিউশনই জোগাড় করেছি, সন্ধ্যাবেলা তাই করি। খাদ্য জোগাড় করতে হবে না? ম্যাজিক দিয়ে পেটে ভাত আসছে না। একটু বসো না শাহানা। শাহানা বসল। আনিস বলল, চা খাবে? চা বানাবো? খেতে পারি। আচ্ছা আনিস ভাই, আপনাকে একটা কার্ড পাঠিয়েছিলাম, পেয়েছিলেন? পেয়েছি। একবার তো জিজ্ঞেস করলেন না আমার কি অসুখ হয়েছিল। চোখের সামনে তোমাকে এত সুস্থ দেখছি যে অসুখের কথা আর মনে এলো না। এখন অন্তত জিজ্ঞেস করুন, কি হয়েছিল? খুব খারাপ ধরনের অসুখ। আমি বোধহয় বেশি দিন বাঁচব না। কি বলছো তুমি? সত্যি বলছি, বিশ্বাস করুন। এই খবরটা আর কাউকে বলিনি, শুধু আপনাকে বললাম। অসুখটা কি তা আমি জানি না। শাহানা তার মুখ খুব করুণ করতে চেষ্টা করল, যেন তার সত্যি সত্যি খারাপ একটা অসুখ হয়েছে। মৃত্যু অবধারিত, আর মাত্র অল্প কদিন সে বাঁচবে। পৃথিবীর চমৎকার সব দৃশ্য আগের মতোই থাকবে। বর্ষা রাতে বৃষ্টি পড়বে ঝমঝম করে। চৈত্র মাসে উথাল পাথাল জোছনা হবে, শুধু সে দেখতে পাবে না। ভাবতে ভাবতে তার চোখে পানি এসে গেল। গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু আনিস সেটা দেখছে না। সে চা বানানোয় ব্যস্ত। অথচ শাহানার খুব ইচ্ছা আনিস দৃশ্যটা দেখুক। আনিস না দেখলেও জহির দৃশ্যটি দেখল। সে ছাদে এসেছিল সিগারেট খাবার জন্যে। আনিসের ঘর খোলা দেখে উঁকি দিয়েই চট করে সরে গেল। ছাদের এক কোনায় দাঁড়িয়ে পরপর 2টি সিগারেট শেষ করে নিঃশব্দে নেমে গেল। আনিসের খোলা দরজা দিয়ে তার আরেকবার তাকানোর ইচ্ছে ছিল, কিন্তু তাকালো না। সব ইচ্ছেকে প্রশ্রয় দিতে নেই। সে নিচে নেমে এলো। বসার ঘরে দ্বিতীয়বার ঢুকতে ইচ্ছে করছে না। হোসেন সাহেবের হোমিওপ্যাথিক গল্প তাকে কখনো আকর্ষণ করেনি, আজ আরও করছে না। ঘরে ঢুকলে তিনি আবার শুরু করবেন। হাসি হাসি মুখে গল্প শুনতে হবে, মাঝে মাঝে প্রশ্ন করতে হবে, যাতে মনে হয় খুব আগ্রহ নিয়েই শুনছে। এই যে জহির, তুমি এখানে? জি।
হোসেন সাহেবের হাতে মোটা একটা বই। তিনি দ্রুত বইয়ের পাতা উল্টাতে লাগলেন। তোমাকে খুব ইন্টারেস্টিং একটা কেস হিস্ট্রি পড়ে শোনাই। জি আচ্ছা। বিরক্ত হচ্ছ না তো আবার? জি না, বিরক্ত হব কেন? আসো, ঘরে আসো। তারা ভেতরে গিয়ে বসল। জহির প্রাণপণ চেষ্টা করতে লাগলো মুখ হাসি হাসি রাখতে, হোসেন সাহেব কি বলছেন তা শুনতে, কিন্তু মন বসছে না। হোসেন সাহেব চোখ বড় বড় করে বলছেন, বিমলা নামের একটি মেয়ের কেস হিস্ট্রি, বয়স 21, বিবাহিতা, গাত্রবর্ণ গৌর, এক হারা গড়ন, মৃদুভাষী, ভোগী স্বভাব, কিছুটা অলস। পয়েন্টগুলি মন দিয়ে শুনছ তো? প্রতিটি পয়েন্ট কিন্তু ইম্পর্ট্যান্ট। ডায়াগনোসিস এই পয়েন্টগুলির উপর হবে। আমি মন দিয়ে শুনছি। আরেক কাপ চা খেয়ে শুরু করা যাক, কি বলো তুমি? না থাক। থাকবে কেন? খাও আরেক কাপ। আমি বৌমাকে বলে আসছি। তোমাকে পেয়ে ভালোই হলো। কারো সঙ্গে ডিসকাস করতে পারি না, কেউ উৎসাহ দেখায় না। তোমার ভালো লাগছে না শুনতে? জি লাগছে। লাগতেই হবে। গল্প উপন্যাসের চেয়ে এগুলি অনেক বেশি ইন্টারেস্টিং। হোসেন সাহেব চায়ের কথা বলতে গেলেন।